প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকের গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাস, সাজেস্টিভ ক্লাস। এই অ্যাকাউন্টিং ক্লাসটা আমাদের ভার্সিটি অ্যাডমিশন প্লাস এইচএসসি, আমাদের সামনে চট্টগ্রাম বোর্ড ছাড়া বাকি যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ডেতে পরীক্ষা শেষ। তাদের জন্য ভার্সিটির অ্যাডমিশন টেস্টের জন্য ক্লাস, আর চট্টগ্রাম বোর্ডের স্টুডেন্ট যারা তাদের হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট প্লাস এইচএসসি, দুইটার জন্যই গুরুত্বপূর্ণ ক্লাস। তো এই আমরা যে পড়াগুলো পড়ব, এই পড়াগুলো ভার্সিটি অ্যাডমিশন টেস্টের পাশাপাশি আমাদের এইচএসসি ইনশাল্লাহ কভার করবে। আমি মোহাম্মদ উমর ফারুক, অ্যাকাউন্টিং ইনস্ট্রাক্টর, ভিটেস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা লাইভে অ্যাটেন্ড করেছো সবাইকে অশেষ ধন্যবাদ। আমরা তাহলে ক্লাসটা শুরু করি। ওকে, ক্লাসটা শুরু করি। ক্লাস শেষে আমরা বিভিন্ন ইউনিভার্সিটির যে সার্কুলার আছে, যে নিয়মকানুন আছে, সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। মেনলি অ্যাকাউন্টিং সাবজেক্টটা কোন ভার্সিটিতে কীভাবে আসে, কত নাম্বার, সব কিছু আমরা ডিসকাস করব ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, কোয়েশ্চেন প্যাটার্ন 1। এই প্রশ্নটা করার আগে আমাদেরকে হিসাব নিকাশের ভিত্তি সম্পর্কে জানতে হবে। হিসাব নিকাশের ভিত্তিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নগদান ভিত্তি, আরেকটা হচ্ছে বকেয়া ভিত্তি। নগদান ভিত্তির মূল কনসেপ্ট হচ্ছে শুধু নগদ লেনদেন লেখা হয়, আর বকেয়া ভিত্তির মূল কনসেপ্ট হচ্ছে নগদ লেনদেনও লেখা হয়, বকেয়া লেনদেনও লেখা হয়। তাহলে শুধুমাত্র নগদ লেনদেন লেখা হয় কোন ভিত্তিতে? নগদান ভিত্তিতে। নগদ লেনদেনও লেখা হয়, বকেয়া লেনদেনও লেখা হয়, সকল ধরনের লেনদেন লেখা হয় কোন ভিত্তিতে? বকেয়া ভিত্তিতে। নগদান ভিত্তির ইংরেজি হচ্ছে ক্যাশ বেসিস, বকেয়া ভিত্তির ইংরেজি হচ্ছে অ্যাকুরাল বেসিস। সো এখানে একটা বিষয় আছে, আমরা যখন অ্যাকাউন্টিং পড়ব, আমরা যখন বোম মানে বিজনেস অর্গানাইজেশন আর ম্যানেজমেন্ট পড়ব, আমরা যখন ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ইন্স্যুরেন্স যখন পড়ব, আমরা যখন মার্কেটিং পড়ব, যাদের ফিনান্স নেয় তারা তো মার্কেটিং পড়বে, উৎপাদন ব্যবস্থাপনা মার্কেটিং পড়বে, এগুলো পড়ার সময় আমাদের যে টার্মগুলো থাকবে সে টার্মগুলোর ইংরেজি পরিভাষা যাতে আমরা অবশ্যই আমাদেরকে শিখে রাখতে হবে। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে সবসময় একই টার্ম দিয়ে প্রশ্ন করে না, এক এক সময় এক এক টার্ম দিয়ে প্রশ্ন করে। যেমন কোনো সময় প্রশ্ন করে সাপ্লাইস, কোনো সময় প্রশ্ন করে সরবরাহ, কোনো সময় প্রশ্ন করে সম্ভার, নট সোমবার, সম্ভার। তাহলে এক এক সময় এক একটা টার্ম ইউজ করে। সেজন্য আমরা যখন পড়ব, প্রত্যেকটা টার্মের সমার্থক যে নামগুলো আছে সে সমার্থক শব্দগুলো আমাদের অবশ্যই জানা থাকতে হবে, পাশাপাশি ইংরেজি পরিশব্দ যেটা সেটাও জানা থাকতে হবে। যেমন দেনাদার, ডেটর, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রাপ্য হিসাব, অধমর্ণ, পাওনা, বিক্রয় খতিয়ানের জের, পুস্তক ঋণ, যা সমার্থক নাম আছে এগুলো আমাদেরকে জানা থাকতে হবে ইনশাল্লাহ। সো আমরা বলছিলাম কি নিয়ে কথা, সেটা হচ্ছে হিসাব নিকাশের ভিত্তি নিয়ে। দুইটা ভিত্তি, একটা হচ্ছে নগদান ভিত্তি, আরেকটা কি? বকেয়া ভিত্তি। নগদান ভিত্তির মূল কনসেপ্ট শুধু নগদ লেনদেন লিখব, বকেয়া ভিত্তির মূল কনসেপ্ট হচ্ছে নগদ লেনদেনও লিখব, বকেয়া লেনদেনও লিখব। তো আমরা একটু দেখি,
আমরা তাহলে আমরা যখন নগদান ভিত্তি বলবো, নগদান ভিত্তিতে খরচ হিসাবে লিখতে হয় কখন? নগদান ভিত্তিতে খরচ হিসাবে লিখতে হয় নগদ টাকা প্রদান করলে। ওকে, নগদ টাকা প্রদান করলে। আর নগদান ভিত্তিতে আয় হিসাবে লিখতে হয় কখন? নগদান ভিত্তিতে আয় হিসাবে লিখতে হয় নগদ টাকা পাওয়া গেলে। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে বকেয়া ভিত্তি। বকেয়া ভিত্তিতে খরচ হিসাবে লিখতে হয় কখন? বকেয়া ভিত্তিতে খরচ হিসাবে লিখতে হয় খরচ সংগঠিত হলে। খরচ সংগঠিত হলে। আর বকেয়া ভিত্তিতে আয় হিসাবে লিখতে হয় কখন? বকেয়া ভিত্তিতে আয় হিসাবে লিখতে হয় আয় অর্জিত হলে। আয় অর্জিত হলে। ওকে, তাহলে আমরা একটু রিভিউ দিই। সেটা হচ্ছে নগদান ভিত্তিতে খরচ হিসাবে লিখতে হয় কখন? নগদ টাকা প্রদান করলে। নগদান ভিত্তিতে আয় হিসাবে লিখতে হয় কখন? নগদ টাকা পাওয়া গেলে। বকেয়া ভিত্তিতে খরচ হিসাবে লিখতে হয় কখন? খরচ সংগঠিত হলে। বকেয়া ভিত্তিতে আয় হিসাবে লিখতে হয় কখন? আয় অর্জিত হলে। নগদ টাকা দেওয়া, নগদ টাকা পাওয়া, এটা তো পৃথিবীর কাউকে বোঝানোর দরকার নাই, ছোট বাচ্চাও সেটা বুঝে। খরচ সংগঠিত হলে, আয় অর্জিত হলে, এই দুটো বুঝাইতে হবে। খরচ সংগঠিত হলে, খরচ কখন সংগঠিত হয়? পণ্য ক্রয় করলে অথবা সেবা গ্রহণ করলে। আয় কখন অর্জিত হয়? পণ্য বিক্রি করলে অথবা সেবা প্রদান করলে। মনে থাকবে? তাহলে আমি কথাটা আবার বলি। খরচ কখন সংগঠিত হয়? পণ্য ক্রয় করলে, যখন পণ্য ক্রয় করব অথবা আমরা সেবা গ্রহণ করব। আয় কখন অর্জিত হয়? যখন আমরা পণ্য বিক্রি করব অথবা সেবা প্রদান করব। তাহলে আমি যে ওয়ার্ডগুলো বলেছি এই ওয়ার্ডগুলো একটু খেয়াল রাখতে হবে। ওকে, এই ওয়ার্ডগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো এখানে ওকে, তাহলে এখানের মধ্যে আমরা যে অ্যাকাউন্টিং করি, আমরা আমরা কোন ভিত্তিকে ফলো করি? আমরা বকেয়া ভিত্তিকে ফলো করি। আমরা যে অ্যাকাউন্টিং করি আমরা বকেয়া ভিত্তিকে ফলো করি। আর মানে আমরা সকল ধরনের লেনদেন লিখি। আমরা নগদ লেনদেনও লিখি, আমরা বকেয়া লেনদেনও লিখি। আচ্ছা, তা আমরা একটু প্রশ্নটা খেয়াল করি। একটি কাপড়ের দোকানে নভেম্বর 30 তারিখে 1 লাখ টাকার একটা কাপড় বিক্রি করা হয়। সংশ্লিষ্ট খদ্দেরকে ডিসেম্বরের 5 তারিখে বিবরণী পাঠানো হয়। ডিসেম্বরের 10 তারিখে এ সংক্রান্ত একটি চেক গ্রহণ করা হয়। দোকানটির আইএফআরএস অনুযায়ী আয় চিহ্নিতকরণ নীতি অনুসরণ করে। দোকানটি কখন 1 লাখ টাকা অর্জিত হয়েছে বলে গণ্য হবে? ওকে, আচ্ছা, এখানে আমাদেরকে কিন্তু নগদান ভিত্তি, বকেয়া ভিত্তি কিচ্ছু বলে নাই। বলেছে কি আইএফআরএস অনুযায়ী। আইএফআরএস মানে কি? আইএফআরএস মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। ওকে, আচ্ছা, তো ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস যেটা, সেটা কোন ভিত্তিকে ফলো করে? সেটা বকেয়া ভিত্তিকে ফলো করে। আইএফআরএস মানে আধুনিক হিসাব বিজ্ঞান, সেটা কাকে ফলো করবে? এই আইএফআরএস, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস যেটা, তা আমরা সেটা বর্তমানে যে অ্যাকাউন্টিংয়ের নিয়ম কানুন, সে নিয়ম কানুনের কথা বলা হচ্ছে, সেটা কোন ভিত্তিকে ফলো করে? বকেয়া ভিত্তিকে ফলো করে। বকেয়া ভিত্তিকে যখন ফলো করবে, আমরা আয় হিসাবে লিখব কখন? যেদিন আমরা পণ্য বিক্রি করব অথবা যেদিন আমরা সেবা প্রদান করব। যেদিন আমরা পণ্য বিক্রি করব অথবা যেদিন আমরা সেবা প্রদান করব। আমরা এই প্রশ্নটা খেয়াল করি। এই প্রশ্নের মধ্যে আমরা কখন পণ্য বিক্রি করেছি? তাহলে আমরা পণ্য বিক্রি করেছি কখন? নভেম্বরের 30 তারিখ। আমরা পণ্য বিক্রি করেছি নভেম্বরের 30 তারিখ। তাহলে আমরা আয় হিসেবে লিখব কখন? আয় হিসেবে লিখব নভেম্বরের 30 তারিখ।
ওকে, আচ্ছা যদি এখানে আইএফআরএস না বলে যদি এখানে বলা হয়তো যদি দোকানটি নগদান ভিত্তি ফলো করে তখন আয় হিসেবে কখন লিখবে? দোকানটা যদি নগদান ভিত্তি ফলো করে তখন আয় হিসেবে কখন লিখবে? তাহলে সে চেক গ্রহণ করছে কখন? ডিসেম্বরের 10 তারিখ। তখন আমার আনসার কি হইতো? আনসার হইতো ডিসেম্বরের 10 তারিখ। ওকে, আমরা তাহলে এর পরের প্রশ্নটা খেয়াল করি। আমরা তারপরের প্রশ্নটা খেয়াল করি। খুব বড় একটা প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটি 2009-10 সেশনে এই প্রশ্ন এসেছিল। কি বলা হচ্ছে? কি বলা হচ্ছে আমরা দেখি। ডিসেম্বরের 15, 2008 উত্তরা কোম্পানি খরিদ্দারের নিকট থেকে ডিসেম্বর 28, 2008 তারিখে সম্পাদনের জন্য একটা কার্যাদেশ পেল। আগে অনেক কার্যাদেশ জমা পড়ে থাকে, জানুয়ারি 3 তারিখে পূর্বে কোম্পানি কার্যটি সম্পন্ন করতে পারলো না। উক্ত খরিদ্দার সম্পাদিত কাজের জন্য জানুয়ারি 6 তারিখে একটি চেক পাঠালো। 8 জানুয়ারি 2009 তারিখে উত্তরা কোম্পানি চেকটি পেল এবং 10 তারিখে চেকটি ভাঙিয়ে নিল। এক্ষেত্রে উত্তরা কোম্পানি কখন সেবা আয় হিসেবে লিপিবদ্ধ করবে? এ হচ্ছে কোয়েশ্চেন। সো এখানে খেয়াল করো, আমি প্রশ্নটা যেটা বললাম সেটা একটা সামারিটা আমি বলি, তাহলে বুঝতে পারবা। তুমি একটা কাজের অর্ডার পাইছো ডিসেম্বরের 15 তারিখে, তুমি একটা কাজের অর্ডার পাইছো কাজ সম্পাদনের। সেটা হতে পারে তুমি একটা রাস্তার একটা টেন্ডার পেয়েছো, রাস্তা করার একটা টেন্ডার পেয়েছো। যারা তোমাকে কাজটা দিয়েছে তারা তোমাকে বলেছে ডিসেম্বরের 28 তারিখের মধ্যে কাজটা শেষ করতে হবে। ওকে, ডিসেম্বরের 28 তারিখের মধ্যে কাজটা শেষ করতে হবে, কিন্তু তুমি জানুয়ারি 3 তারিখের আগে তুমি কাজটা শেষ করতে পারো নাই। জানুয়ারি 3 তারিখের আগে কাজটা শেষ করতে পারো নাই মানে নিশ্চয়ই তুমি জানুয়ারি 3 তারিখ কাজটা কমপ্লিট করেছো। আগে শেষ করতে পারো নাই মানে জানুয়ারি 3 তারিখ তুমি কাজটা কমপ্লিট করেছো। 6 তারিখ তোমাকে তার একটা চেক পাঠাইছে, 8 তারিখ তুমি চেকটা হাতে পাইছো, 10 তারিখ তুমি চেকটা ভাঙাই ফেলছো। এ হচ্ছে অঙ্কের সামারি। তাহলে আমি আরেকটু রিপিটেড করি। ডিসেম্বরের 15 তারিখ কাজ করার অর্ডার পাইছো, যারা তোমাকে কাজটা দিয়েছে তারা ডিসেম্বরের 28 তারিখের মধ্যে কাজ করে দিতে বলছে, তুমি জানুয়ারি 3 তারিখ কাজটা শেষ করছো। 6 তারিখ তারা একটা চেক পাঠাইছিল, চেকটা তুমি হাতে পাইছো জানুয়ারি 8 তারিখ, চেকটা তুমি ভাঙাইছো জানুয়ারি 10 তারিখ। 6টা ডেট দেওয়া আছে। তোমাকে প্রশ্ন করা হয়েছে কি? তোমাকে প্রশ্ন করা হয়েছে যে সেবা আয় হিসেবে লিপিবদ্ধ করতে হবে কখন, কখন সেবা আয় হিসেবে লিপিবদ্ধ করতে হবে।
এখানে কি নগদান ভিত্তি বকেয়া ভিত্তি কিছু বলছে? কিছু বলে নাই। কোনো ভিত্তি যদি না বলে আমরা কোন ভিত্তিকে ফলো করি? আমরা বকেয়া ভিত্তিকে ফলো করি। যদি বকেয়া ভিত্তিকে যদি আমরা ফলো করি তাহলে আমরা কখন আয় হিসাবে লিখব? যেদিন আমরা পণ্য বিক্রি করেছি বা যেদিন আমরা সেবাটা কমপ্লিট করেছি। তা আমরা সেবা কমপ্লিট করেছি কয় তারিখ? আমরা সেবা কমপ্লিট করেছি জানুয়ারির 3 তারিখ। তাহলে আমার আনসার কত হবে? আনসার হবে জানুয়ারির 3 তারিখ। ক্লিয়ার? আর যদি বলা হয় যে নগদান ভিত্তি যদি ফলো করে, নগদান ভিত্তি, তাহলে সেবা আয় হিসেবে কয় তারিখ লিখবে? আমাকে একটু আনসার দাও তো। যদি নগদান ভিত্তি যদি ফলো করে তাহলে সেবা আয় হিসেবে কখন লিখবে? যদি নগদান ভিত্তি যদি ফলো করে তাহলে সেবা আয় হিসেবে কখন লিখবে বলো তো দেখি, কয় তারিখ লিখবে? পারা যাবে? নিপাস উদ্দিন রাহি সঠিক উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। নিপাস উদ্দিন রাহি সঠিক উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। জানুয়ারি 8 তারিখ, কারণ আমরা জানি নগদান ভিত্তি মানে যেদিন আমরা টাকাটা পেয়েছি। তো এখানে টাকা পাওয়া মানে চেক পাওয়া, চেক পাওয়া মানে পেমেন্ট পেয়ে যাওয়া, চেক পাওয়া মানে পেমেন্ট পেয়ে যাওয়া। সো আমরা আনসার দিব জানুয়ারির 8 তারিখ। অনেকে হয়তো একটু কনফিউজড হতে পারে যে স্যার আমি তো নগদ টাকা পাইছি জানুয়ারির 10 তারিখ, কারণ আমি ব্যাংকে ভাঙাইছিলাম তো 10 তারিখে। না, এটা ধরা হবে না। তুমি যেদিন চেকটা হাতে পাইছো ওই দিন তুমি পেমেন্টটা হাতে পাই গেছো, সো পেমেন্টটাই ধরা হবে। তুমি তো চেকের মেয়াদ 6 মাস আছে, তুমি তো সে 2 মাস বাদে ভাঙাইতে পারো, 4 মাস বাদে ভাঙাইতে পারো, 6 মাসের মধ্যে ভাঙাইলে তো হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি তুমি চেক পাইছো মানে তুমি পেমেন্টটা পাই গেছো। সেজন্য জানুয়ারির 8 তারিখ, জানুয়ারির 8 তারিখ তুমি চেকটা জানুয়ারি 8 তারিখ নগদান ভিত্তিতে তুমি আয় হিসেবে লিখবা। দেবী ও বলতেছে স্যার এটা আরেকটু বুঝাই দেন না। আচ্ছা, আরেকটু যদি বুঝাই দিই, ঠিক আছে একটু বুঝাই দিচ্ছি, খেয়াল করো। ডিসেম্বরের 15 তারিখ তুমি একটা কাজ করার অর্ডার পেয়েছো। মনে করো দেবী তুমি তুমি খুব ভালো রান্না পারো, হ্যাঁ তুমি খুব ভালো রান্না পারো। এখন তুমি একটা কোম্পানি থেকে 1000 প্যাকেট বিস্কুট তোমাকে বানাই দিতে হবে। তারা তোমাকে কাজের অর্ডার দিছে ডিসেম্বরের 15 তারিখে। তারা বলছে ডিসেম্বর 28 তারিখের মধ্যে আমাদেরকে খাবারগুলো তুমি বুঝাই দিবা। কিন্তু তুমি জানুয়ারির কাজটা তুমি কমপ্লিট করছো জানুয়ারির 3 তারিখ, মানে তুমি খাবারটা ওদের হাতে তুলে দিছো জানুয়ারির 3 তারিখ। তাহলে তুমি কাজটা কমপ্লিট করেছো জানুয়ারির 3 তারিখে। ওরা 28 তারিখ বলছে ঠিক আছে, কিন্তু তুমি ডিসেম্বর 28 তারিখ দিতে পারো না, তুমি জানুয়ারির 3 তারিখ দিয়েছো। 6 তারিখ তোমাকে মনে করো এখান থেকে হইতে পারে সেটা ঢাকায় দিয়েছো, ঢাকা থেকে তোমাকে চেক পাঠাইছে, বাট তুমি চেকটা হাতে রিসিভ করছো 8 তারিখে, আর তুমি চেকটা ব্যাংক থেকে ভাঙিয়ে ক্যাশ টাকা করছো 10 তারিখে। 6টা ডেট। তোমাকে প্রশ্ন করা হয়েছে সেবা হিসেবে কখন লিখবা। এখানে নগদান ভিত্তি বকেয়া ভিত্তি কিছু বলা নাই, যেহেতু হিসাব বিজ্ঞান মানেই বকেয়া ভিত্তি। সেজন্য বকেয়া ভিত্তি অনুসারে যেদিন আমরা সার্ভিসটা কমপ্লিট করেছি বা যেদিন আমরা কাজটা কমপ্লিট করেছি সেদিন আমাকে আয় হিসাবে লিখতে হবে। তাহলে আমরা জানুয়ারির 3 তারিখে কাজটা শেষ করছি, সেজন্য আমাকে আয় হিসাবে কখন লিখতে হবে? জানুয়ারির 3 তারিখ। এটা গেল। কিন্তু প্রশ্নটা যদি এখানে স্পেসিফিক যদি নগদান ভিত্তি বলা হইতো, যে নগদান ভিত্তি ফলো করলে কয় তারিখ লিখতে হবে, নগদান ভিত্তি ফলো করলে কয় তারিখ, তো নগদান ভিত্তি মানে আমি পেমেন্টটা পাইছি কখন? কারণ আমি পেমেন্টটা পাইছি জানুয়ারির 8 তারিখে। যেদিন আমি পেমেন্টটা হাতে পাইছি, চেকটা হাতে পাইছি, সেদিন আমাকে নগদান ভিত্তি অনুসারে আমাকে আয় হিসেবে লিখতে হবে, তখন হয়তো জানুয়ারির 8 তারিখ। আশা করি এখন বুঝতে পেরেছ। ওকে, আমরা তার নেক্সট কোয়েশ্চেনে যাই। আর্থিক বিবরণীকে সর্বজনীন গ্রাহ্য করার জন্য ব্যবহৃত মান হলো। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে খেয়াল করো। সেটা হচ্ছে তোমার যেটা সনাতন হিসাব বিজ্ঞান বলা হয়, সনাতন হিসাব বিজ্ঞানের যে নিয়ম কানুন সেগুলোকে বলা হয় গ্যাপ।
জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপলস। আর ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং বর্তমানে আধুনিক হিসাব বিজ্ঞান যেটা, সে আধুনিক হিসাব বিজ্ঞানের যে নিয়ম কানুনগুলো আছে সেটা হচ্ছে আইএফআরএস। গ্যাপটা মূলত ইউএসএতে ফলো করা হয়, আর আইএফআরএসটা মূলত ইউকের আইএএসবি প্রদান করেছে, কিন্তু প্রায় 132টা কান্ট্রি বর্তমানে আইএফআরএসটা ফলো করে, সেজন্য বর্তমানে অ্যাকাউন্টিংয়ের যে নিয়ম কানুন, অ্যাকাউন্টিংয়ের যে বিধিমালা, সেটা বলতে আইএফআরএসকে বুঝাই। তো এই যে গ্যাপ, এই গ্যাপটা দিয়েছে কোন প্রতিষ্ঠান? এই গ্যাপটা দিয়েছে এফএসবি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। আর যে আইএফআরএস, এই আইএফআরএস দিয়েছে কে? আইএফআরএস দিয়েছে আইএএসবি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। ওকে, আচ্ছা, এখন তোমার এই আইএসবি প্রতিষ্ঠিত হয়েছিল 2001 সালে, আর এটার যেটা পূর্বসূরি প্রতিষ্ঠান যেটা, সেটা আইএএসসি। সে আইএএসসি প্রতিষ্ঠিত হয়েছিল 1973 সালে। 1973 সাল থেকে 2001 সাল পর্যন্ত যে নিয়ম কানুনগুলো দেওয়া হয়েছিল আইএএসসি কর্তৃক, সেগুলোকে কি বলা হইতো? সেগুলোকে বলা হইতো আইএএস। ওগুলোকে বলা হইতো আইএএস। সে আইএএস হচ্ছে 41টি। সে আইএএস কয়টি? 41টি। আর আইএফআরএস বর্তমানে হচ্ছে 19টি। তাহলে আইএএস হচ্ছে 41টি এবং আইএফআরএস হচ্ছে কয়টি? 19টি। মূলত আগে যে আইএসগুলো ছিল সেগুলো মডিফাই করে করে মূলত এখন আইএফআরএস বানানো হচ্ছে। মানে 41টি থেকে আস্তে 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 কিছু কিছু নিয়ম কানুনকে করে বাতিল করে নতুন নতুন নিয়ম কানুন বানানো হচ্ছে। তো বর্তমানে যদি বলা হয় যে কোনটাকে ফলো করা হয় বা আধুনিক হিসাব বিজ্ঞানের যে আর্থিক বিবরণী যে প্রস্তুত করব, এটার জন্য স্ট্যান্ডার্ড কি, এটার জন্য মান কি, তখন আমাকে আনসার কি দিতে হবে? আইএফআরএস। যদি এখানে গ্যাপ দেওয়া আছে, গ্যাপটা হচ্ছে ট্রেডিশনাল অ্যাকাউন্টিংয়ে, আর আইএফআরএসটা বলতে হবে মডার্ন অ্যাকাউন্টিংয়ে, সেজন্য আমার এখানে আনসার কি হবে? আইএফআরএস। আচ্ছা, এরপরে আমরা দেখি নিম্নের কোন প্রতিষ্ঠানটি বাংলাদেশের আর্থিক প্রতিবেদন মান বা বিএফআরএস নির্ধারণ করে? এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে এটা আপাতত দেখার দরকার নাই। হ্যাঁ, এটা আপাতত দেখার দরকার নাই। ওকে, এখানের মধ্যে বলছে কি আর্থিক বিবরণীকে সর্বজন গ্রাহ্য করার ব্যবহৃত মান কোনটি? আচ্ছা, এটা তো না। হ্যাঁ, ওকে, হ্যাঁ, নিম্নের কোন প্রতিষ্ঠানটি বাংলাদেশে আর্থিক প্রতিবেদন মান বা বিএফআরএস প্রদান করে? ঠিক আছে, আচ্ছা, এটা আমরা আপাতত করে দিই। ওকে, আমরা দেখি এখানে বিএফআরএস, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আইএফআরএস যেগুলো, সেগুলো বাংলাদেশে আগে নেওয়া হয়তো যে নাম দিয়ে, সেটাকে বলা হতো বিএফআরএস। যে যে নীতি, যে যে মানগুলো বাংলাদেশে অ্যাডপ্ট করা হবে, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ফলো করবে, সেগুলো যেগুলো নেওয়া হয়তো আইএফআরএস থেকে, সেগুলোকে বলা হয়তো বিএফআরএস, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। আর যে আইএএসগুলো ছিল, সে আইএএসগুলো বাংলাদেশে যখন নেওয়া হইতো তখন সেগুলোকে বলা হয়তো বাস। তাহলে একটা বলা হয়তো বিএফআরএস, আরটা কি বলা হয়তো বাস। এবং এই দুইটি, এই যে বিএফআরএস এবং বাস, এই দুইটি বাংলাদেশে প্রণয়নকারী সংস্থা বা এগুলার মূলত নিয়ন্ত্রণকারী সংস্থা ছিল আইসিএবি। আইসিএবি মানে হচ্ছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ, যারা বাংলাদেশের সিএ ডিগ্রি যেটা, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ডিগ্রি যেটা, হ্যাঁ, সে চার্টার্ড অ্যাকাউন্ট ডিগ্রিটা তারা প্রদান করে। এটা বেসরকারি প্রতিষ্ঠান। কিন্তু 2015 সালের দিকে বাংলাদেশে একটা সংস্থা, সরকারের তরফ থেকে একটা কাউন্সিলিং করা হয়, একটা সংস্থা গঠন করা হয়, সেটা হচ্ছে এফআরসি, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল। এবং বর্তমানে আর বিএফআরএস বলা হয় না, বর্তমানে আর বাস বলা হয় না, সরাসরি
এফআরসি, যেটা সরকারের নিয়ন্ত্রণকারী সংস্থা, মানে এটা বর্তমানে সরকারের আন্ডার নিয়ে আসা হয়েছে। আগে সেগুলো বেসরকারি প্রতিষ্ঠানের আন্ডারে ছিল, বর্তমানে সেই কন্ট্রোলিংটা সরকারের আন্ডার নিয়ে আসা হয়েছে এফআরসি। এটার আন্ডারে বর্তমানে আইএফআরএস এবং আইএএস এগুলো প্রণয়ন করা হয়। তাহলে বর্তমানে আর বিএফআরএস বাস এগুলো বলা হয় না, আইএফআরএস আইএএস এগুলো বলা হয়। কোয়েশ্চেনটা খেয়াল করো, কোয়েশ্চেনটা কি বলছে? কোয়েশ্চেনটা বলছে কি, নিম্নের কোন প্রতিষ্ঠানটি বাংলাদেশের আর্থিক প্রতিবেদন মান বিএফআরএস নির্ধারণ করে? পাশে সালটা খেয়াল করো, 15-16 মাস। তখন এটা ইমপ্লিমেন্ট হয় নাই, তখন এই জিনিসটা অনেকটা আসে নাই, সেটাই বলা যায়। তো সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে আনসার কি হবে? এক্ষেত্রে আনসার হবে আইসিআইবি। ঠিক আছে, এক্ষেত্রে আনসার হবে আইসিআইবি। বাট বর্তমানে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো আর্থিক প্রতিবেদন প্রস্তুতে যে মানগুলো আছে, যে মানগুলো ফলো করে, যে মানগুলো ফলো করে সে মানগুলো বাংলাদেশের প্রণয়নকারী সংস্থার নাম কি, বাংলাদেশের নিয়ন্ত্রণকারী সংস্থার নাম কি? তখন আমাকে আনসার দিতে হবে এফআরসি। তখন আমাকে আনসার দিতে হবে এফআরসি। এই যে আপডেটটা তোমরা যারা ইন্টারের বই যারা পড়েছো, হয়তো ইন্টারের বইতে সেই আপডেটটা হয়তো এখন অনেকে পাও নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এক্ষেত্রে তাহলে সতর্কতা খেয়াল করতে হবে। আমার যদি এফআরসি যদি আনসার থাকে, আমি অবশ্যই এফআরসি আনসার দিব। বাট যদি এফআরসি যদি না থাকে, পরীক্ষা যখন আইসিআইবি দেওয়া থাকবে, তখন আনসার দেওয়ার তো ভুল, কিন্তু প্রিভিয়াস কোয়েশ্চেন হিসেবে এটা না থাকে তো তখন আইসিআইবি আনসার দিবা। বিষয়টা বুঝতে হবে কিন্তু। যেমন আজ থেকে 3-4 বছর আগেও মনে হয় 2022-23 সালে সেশনে মনে হয় চট্টগ্রাম ইউনিভার্সিটি একটা প্রশ্ন করেছিল, সেম এই প্রশ্নটা রিপিটেড করে দিয়েছিল। তখন এফআরসি ছিল না, তখন না থাকাতে আমার আনসার দিতে হচ্ছে আইসিআইবি। কিন্তু যখন এফআরসি যদি থাকে, তাহলে আমি আনসার কি দিব? অবভিয়াসলি এফআরসি আনসার দিব। তাহলে এই বিষয়টা একটু খেয়াল করবা, ঠিক আছে? ওকে, আমরা এরপর দেখি, নিম্নের কোন লেনদেনটি সংগঠিত হলে কোম্পানির মোট সম্পত্তি 15,000 টাকা বৃদ্ধি পাবে? আচ্ছা, ওকে, আচ্ছা, নিম্নের কোন লেনদেনটি সংগঠিত হলে কোম্পানি মোট সম্পত্তি 15,000 টাকা বৃদ্ধি পাবে? আমরা জানি আমাদের যেটা হিসাব সমীকরণ, সে হিসাব সমীকরণ হচ্ছে আমাদের যে হিসাব সমীকরণ, সে হিসাব সমীকরণ হচ্ছে A = L + OE। A = L + OE। তো এই অ্যাসেট, L লায়াবিলিটি, OE মানে হচ্ছে অনার্স ইকুইটি। যদি কোনো আয় হয় মালিকানা সত্ত্ব বাড়বে, যদি কোনো খরচ হয় মালিকানা সত্ত্ব কমবে। যদি কোনো আয় হয় মালিকানা সত্ত্ব বাড়বে, যদি কোনো খরচ হয় মালিকানা সত্ত্ব কমবে। সিম্পল কনসেপ্ট, তোমরা জানো। তাহলে আমরা এখানের মধ্যে খেয়াল করি, নগদ 15,000 টাকা দায় পরিশোধ করা হলে, আমরা জানি দায় পরিশোধ করা হলে দায়কে আমরা ডেবিট করি, নগদানকে আমরা কি করি? ক্রেডিট করি। দায়কে আমরা ডেবিট করি, নগদানকে ক্রেডিট করি। তাহলে কি হবে? L - A - এরপর হচ্ছে নগদ 15,000 টাকা একটা গাড়ি ক্রয় করা হলো। গাড়ি ক্রয় করা হলে গাড়ি আসবে, নগদ টাকা চলে যাবে। গাড়ি আসবে, নগদ টাকা চলে যাবে। ওকে, আগের থেকে আনসার দিয়েছো। আচ্ছা, দেখি আগে আনসারটা হয় কিনা। হ্যাঁ, গাড়ি ক্রয় করা হলো, তাহলে A + A-। আচ্ছা, A + A-, ধারে 15,000 টাকায় আসবাবপত্র ক্রয় করা হলো। ধারে 15,000 টাকা যদি আমরা আসবাবপত্র যদি ক্রয় করি, তাহলে আমার আসবাবপত্র আসবে, বিপরীতে আমার বাড়বে, প্রদেয় হিসাব বাড়বে। তাহলে আমার কি হবে? A + L+। দেনাদারের কাছ থেকে 15,000 টাকা আদায় করা হলো। দেনাদারের কাছ থেকে 15,000 টাকা আদায় করলে আমার নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। হ্যাঁ, এটাও ঢাকা ইউনিভার্সিটির একটা কোয়েশ্চেন। আমাকে প্রশ্ন করা হচ্ছে মোট সম্পত্তি 15,000 টাকা বৃদ্ধি পাবে। এই নাম্বারে সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে না, সম্পত্তি হ্রাস পাচ্ছে।
বি এবং ডি এখানে একবার সম্পত্তি বাড়লো আবার সম্পত্তি কমলো, একবার সম্পত্তি বাড়ছে আবার সম্পত্তি কমছে, সম্পত্তি কোনো প্রভাব পড়ে নাই। সি নাম্বারে বলা হচ্ছে এ প্লাস এল প্লাস, এ প্লাস এল প্লাস, তাহলে এ প্লাস এল প্লাস মানে এখানে এ প্লাস মানে সম্পত্তি বাড়ছে। সো আমার আনসার কোনটা হবে? আমার আনসার হবে সি, আমার আনসার হবে সি। রেড চেরি, নিফাসউদ্দিন, মোহাম্মদ আবিদ, সেরেনা আক্তার, দেবী, মোহাম্মদ আবিদ, আশফাকুল্লাহ, সাথী ইসলাম, সুবরিনা ইভা, সবাইকে ধন্যবাদ, সবাই সঠিক উত্তর দিয়েছো। তবে স্পেশাল থ্যাংক ইউ হচ্ছে রেড চেরিকে, কারণ রেড চেরি হচ্ছে প্রথমেই সঠিক উত্তরটা দিয়েছে সেজন্য। ওকে, রাজ বিশ্বাস ধন্যবাদ। ওকে, এরপর হচ্ছে মিকাসা বিনতে ইদ্রিস, থ্যাংক ইউ, সঠিক উত্তর দিয়েছো। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। এবং এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা বেশি আসে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে, এই প্রশ্নটা বেশি আসে, মানে হিসাব সমীকরণের প্রভাব যেটা, সেই হিসাব সমীকরণের প্রভাবটা বেশি আসে। আচ্ছা, আমরা এরপরে আসি। তারপর আলিফ কোম্পানি 10,000 টাকার অফিস আসবাবপত্র স্বল্পমেয়াদী অঙ্গীকারপত্র ইস্যুর মাধ্যমে ক্রয় করেছে। আলিফ কোম্পানির হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে? তাহলে আসবাবপত্র ক্রয় করেছে, আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্র ডেবিট, আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্র ডেবিট, আর এর বিনিময়ে টাকা দেয় নাই, এর বিনিময়ে কি করলো? একটা স্বল্পমেয়াদী অঙ্গীকারপত্র ইস্যু করেছে, স্বল্পমেয়াদী অঙ্গীকারপত্র ইস্যু করেছে। এক্ষেত্রে খেয়াল করতে হবে এনআই অ্যাক্ট, নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, হস্তান্তরযোগ্য ঋণ দলিল আইন হচ্ছে 1881 সালের। 1881 সালের হস্তান্তরযোগ্য ঋণ দলিল আইন অনুযায়ী হস্তান্তরযোগ্য ঋণ দলিল হচ্ছে তিনটা: একটা চেক, একটা বিনিময় বিল, একটা অঙ্গীকারপত্র। চেক, চেকের ইংরেজি চেক, চেকের বাংলা উত্তোলন ছিটা। বিনিময় বিল, যেটা ইংরেজি হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। অঙ্গীকারপত্র, যেটা ইংরেজি হচ্ছে প্রমিসরি নোট। তো বিনিময় বিলকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাপ্য বিল, প্রদেয় বিল। অঙ্গীকারপত্রকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাপ্য নোট, প্রদেয় নোট। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে এখানের মধ্যে আমরা খেয়াল করি, সেটা হচ্ছে আচ্ছা, তো এখানের মধ্যে আমরা খেয়াল করি বিনিময় বিলকে দুই ভাগে ভাগ করা যায়, প্রাপ্য বিল, প্রদেয় বিল। অঙ্গীকারপত্রকে দুই ভাগে ভাগ করা যায়, প্রাপ্য নোট, প্রদেয় নোট। আমরা কোন একটা ক্লাসে এই জিনিসটার সূক্ষ্ম সূক্ষ্ম কয়েকটা পয়েন্ট আছে, কে প্রস্তুত করে, কে স্বীকৃতি দেয়, পক্ষ কয়টা, এগুলা সূক্ষ্ম কিছু বিষয় আছে। আমরা আজকের ক্লাসে পড়াইতে গেলে এগুলা কমপ্লিট করানো যাবে না, সেজন্য সামনের কোন একটা ক্লাসে আমি এগুলো বুঝিয়ে দিব। ইনশাল্লাহ তোমাদের এইখান থেকে প্রশ্ন আসে, তোমরা ইনশাল্লাহ আনসার করতে পারবা। সো এবার আমরা অঙ্গীকারপত্রে আসি। সো অঙ্গীকারপত্র ইস্যুর মাধ্যমে ক্রয় করেছে অঙ্গীকারপত্র, তার মানে আমি আসবাবপত্র কিনেছি, আমি টাকা না দিয়ে একটা একটা প্রমিসরি নোট দিয়ে দিলাম তোমাকে, তাহলে সেই নোটের টাকা আমাকে পে করতে হবে। সেই নোটের টাকা যেটা আমাকে পে করতে হবে সেটা হচ্ছে আমার জন্য প্রদেয় নোট, সেটা আমার জন্য প্রদেয় নোট, ক্রেডিট। তো সমীকরণের প্রভাব কি হবে? সমীকরণের প্রভাব হবে এ প্লাস আর এল প্লাস, কারণ প্রদেয় সেটা হচ্ছে আমার জন্য দায়, এল প্লাস। তাহলে কি হবে? সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি। সম্পদ, তাহলে এটা হবে তোমার সম্পদ বৃদ্ধি এবং দায় বৃদ্ধি। তাহলে আনসার কোনটা হবে? সি, আনসার সি। সবাইকে ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য, সবাইকে ধন্যবাদ। আমরা নেক্সটে আসি, তারপরে আসি আমরা নিম্নের কোন ঘটনা কাঠামোগত পরিবর্তন সৃষ্টি করে? এটা এই প্রশ্নগুলো হিসাব সমীকরণের একটা টপিক আছে, ওই টপিক থেকে প্রশ্নগুলো করা হচ্ছে। কয়েক প্যাটার্নসের প্রশ্ন হয়, মোট 4 প্যাটার্নসের প্রশ্ন হয়। আমি বলি, একটা হচ্ছে প্রশ্ন হবে একটা লেনদেন দিবে তোমাকে একটা লেনদেন দিয়ে তোমাকে বলা হবে কি এই লেনদেনের ফলে সমীকরণের প্রভাব কি, একটু আগে যেগুলো করছি সেটা। এবার আবার তোমাকে বলা হবে কোনটি হিসাব সমীকরণের গুণগত পরিবর্তন বা কাঠামোগত পরিবর্তন, কোনটি হিসাব সমীকরণের নিট পরিবর্তন বা পরিমাণগত পরিবর্তন। এরপরে প্রশ্ন করা হয় কোনটি লেনদেনের ফলাফল হতে পারে, কোনটি লেনদেনের ফলাফল হতে পারে না। তারপর আরেকটা প্রশ্ন করা হয় কোন লেনদেনের ফলে উদ্বৃত্তপত্রের যোগফল পরিবর্তন হয়, কোন লেনদেনের ফলে উদ্বৃত্তপত্রের যোগফল পরিবর্তন হয় না। কয়টা প্যাটার্নস বলেছি? 4টা। খেয়াল করতে হবে, 4টা প্যাটার্নস বলেছি।
আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ঘাটাঘাটি করে দেখা যাচ্ছে প্রায় হাতে গোনা 2-1টা সাল ছাড়া বাকি সকল সালে এই ছোট্ট হিসাব সমীকরণের এই ছোট্ট টপিক থেকে প্রতি বছরই প্রশ্ন হয়েছে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ টপিক, খুবই গুরুত্বপূর্ণ টপিক। ওকে, আমরা এখন পড়ব কাঠামোগত পরিবর্তন কি, গুণগত বা কাঠামোগত পরিবর্তন কি, বা নিট বা পরিমাণগত পরিবর্তন কি, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আমরা জানি হিসাব সমীকরণ হচ্ছে a = l + ওই। হিসাব সমীকরণ a = l + ওই। তো এই যে a = l + ওই, এই যে a = l + ওই, এখানের মধ্যে দেখা যাচ্ছে, হ্যাঁ আমি জিজ্ঞেস করা তারপর বললে ভালো হয়। আমি যখন তোমাদেরকে বলবো তারপর বললে ভালো হয়, তাহলে আমি বুঝতে পারবো কে সঠিক উত্তরটা আগে দিয়েছে। হ্যাঁ, তখন স্পেশাল থ্যাংক ইউটা পাবা। হ্যাঁ, সো আমি জিজ্ঞেস করার আগে যদি আমি তো প্রশ্ন ঘুরাই বলবো, তখন আনসার কি দিবা? সো আমি বলবো এটা উত্তর দাও, তারপর তুমি উত্তর দিবা, তারপর টাইপ করে রাখো, তারপর প্রেস করবা। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা দেখি হিসাব সমীকরণের দুটি পাশ, একটা হচ্ছে বাম পাশ, একটা হচ্ছে ডান পাশ। যদি হিসাব সমীকরণ যে কোনো একদিকে পরিবর্তন হয়, যে কোনো এক পাশে হয়, বাম পাশে না হলে ডান পাশে, তখন সেটাকে বলা হবে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। তাহলে একদিকে যদি হিসাব সমীকরণের পরিবর্তন হয়, সেটাকে আমরা কি বলবো? গুণগত বা কাঠামোগত পরিবর্তন। আর যদি দুই দিকে পরিবর্তন হয়, তখন সেটাকে আমরা বলবো নিট বা পরিমাণগত পরিবর্তন। সো আমাদেরকে বলা হয়েছে যে নিম্নের কোন ঘটনা কাঠামোগত পরিবর্তন সৃষ্টি করে। কাঠামোগত মানে গুণগত বা কাঠামোগত মানে কয় দিক? একদিকের কথা বলা হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এবার এখানের মধ্যে সেটা খেয়াল করি, এই জায়গার মধ্যে সেটা আমরা খেয়াল করি। নগদ বৃদ্ধি, ইকুইটি বৃদ্ধি, নগদ বৃদ্ধি, ইকুইটি বৃদ্ধি। হ্যাঁ, তাহলে নগদ বৃদ্ধি, ইকুইটি বৃদ্ধি কয় দিক? এটা দুই দিক। ঠিক আছে, নগদ হ্রাস, ইকুইটি হ্রাস, এটাও কয় দিক? এটাও দুই দিক। নগদ বৃদ্ধি, দানাদার হ্রাস, নগদ বৃদ্ধি, দানাদার হ্রাস। এটা হিসাব সমীকরণে হয় না, এটা হিসাব সমীকরণের নগদ বৃদ্ধি, দানাদার হ্রাস। তাহলে নগদ বৃদ্ধি, দানাদার হ্রাস, a + a - a, তাহলে a + a-, তাহলে এটা কয় দিক? এটা একদিক। নগদ এবং পাওনাদার বৃদ্ধি, নগদ এবং পাওনাদার বৃদ্ধি, তাহলে নগদ এবং পাওনাদার বৃদ্ধি, যেটা নগদ এবং পাওনাদার হ্রাস, তাহলে a - আরেকটা হচ্ছে তোমার a - l-, আচ্ছা বুঝছি, কালার চেঞ্জ করতে হবে না। আচ্ছা ঠিক আছে, এ তো আগে থেকে উত্তর দিয়ে দিচ্ছ। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের একদিকের পরিবর্তন কোনটা? সি নাম্বারটা, নগদ বৃদ্ধি, দানাদার হ্রাস। তাহলে সেটাকে আমরা বলবো গুণগত বা কাঠামোগত পরিবর্তন। যারা যারা উত্তর দিয়েছ, আদনান চৌধুরী, সুব্রিনা, ইভা, তারপর হচ্ছে হিমেল বড়ুয়া, স্মৃতিনাথ, মরিয়ম জান্নাত, রাইকা দেবী, মিকাস বিনতি ইদ্রিস, ধন্যবাদ তো জানাইতে হয়, তবে আমি প্রশ্ন করে তারপর উত্তর দিলে ভালো হয় আর কি। হ্যাঁ, ঠিক আছে, আমরা নেক্সট প্রশ্নের মধ্যে চলে আসি। নেক্সট, নিম্নের কোনটি লেনদেনের বৈশিষ্ট্য নয়? খুবই গুরুত্বপূর্ণ টপিক। ওই যে 4 প্যাটার্ন বলেছি, 4 প্যাটার্নের মধ্যে এটা একটা প্যাটার্ন। প্রথমে আমরা কি পড়েছিলাম? প্রথমে আমরা 1 নম্বরে পড়েছি হিসাব সমীকরণের প্রভাব, 2 নম্বরে আমরা পড়েছি কোনটা গুণগত পরিবর্তন, কোনটা কাঠামোগত পরিবর্তন, 3 নাম্বার আমরা যখন যেটা প্যাটার্ন পড়বো সেটা হচ্ছে কোনটির ফলে, কোন লেনদেনের ফলে নিচের কোনটি লেনদেনের ফলাফল হতে পারে, নিচের কোনটি লেনদেনের ফলাফল হতে পারে না। এক্ষেত্রে একটা কথা খেয়াল করবা, আমরা যে একটু আগে হিসাব সমীকরণ পড়েছিলাম যে a = l + ওই, যেটা আমরা পড়েছিলাম, এখানে হিসাব সমীকরণ দুইটা পাশ, একটা বাম পাশ একটা ডান পাশ। এক্ষেত্রে যখন একদিকের পরিবর্তন হয় সবসময় মনে রাখতে হবে প্লাস মাইনাস, আর যখন দুই দিকের পরিবর্তন হয় তখন সেটাকে বলতে হবে হয় প্লাস প্লাস হবে অথবা সেটা মাইনাস মাইনাস হবে, হয় সেটা প্লাস প্লাস হবে অথবা সেটা কি হবে? মাইনাস মাইনাস হবে। হ্যাঁ, আচ্ছা,
হয় প্লাস প্লাস হবে, না হলে সেটা মাইনাস মাইনাস হবে। মনে রাখবা, একদিকের পরিবর্তনের সময় হবে প্লাস মাইনাস, আর দুদিকের পরিবর্তনের সময় হবে হয় প্লাস প্লাস না হলে মাইনাস মাইনাস, হয় প্লাস প্লাস না হলে মাইনাস মাইনাস। এবার আমরা এখানে খেয়াল করি, সো আমরা যদি একটু খেয়াল করি, সম্পদ বৃদ্ধি দায় বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি দায় বৃদ্ধি, তাহলে সম্পদ বৃদ্ধি দায় বৃদ্ধি আমরা যদি খেয়াল করি, সম্পদ বৃদ্ধি দায় বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি দায় বৃদ্ধি, এ প্লাস এল প্লাস। ওকে, সম্পদ হ্রাস দায় হ্রাস, সম্পদ হ্রাস দায় হ্রাস। ওকে, সম্পদ বৃদ্ধি দায় হ্রাস, সম্পদ বৃদ্ধি দায় হ্রাস। ওকে, দায় বৃদ্ধি দায় হ্রাস, দায় বৃদ্ধি দায় হ্রাস, দায় বৃদ্ধি দায় হ্রাস। ওকে, সম্পদ বৃদ্ধি অন্য সম্পত্তি হ্রাস, সম্পদ বৃদ্ধি এ প্লাস অন্য সম্পত্তি হ্রাস এ মাইনাস। ওকে, তাহলে একটু খেয়াল করো, হ্যাঁ এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে বললো কি নিম্নের কোনটি লেনদেনের বৈশিষ্ট্য নয়, নিম্নের কোনটি লেনদেনের বৈশিষ্ট্য নয়। প্রথমে আমরা যদি এখানে যাই, এ প্লাস এল প্লাস, এটা কয় দিকের পরিবর্তন? দুই দিকে, দুই দিকে হলে প্লাস প্লাস, হ্যাঁ এটা ঠিক আছে, দুই দিকে হলে প্লাস প্লাস, তাহলে এটা ঠিক আছে। এরপরে এটা বলা হচ্ছে এ মাইনাস এল মাইনাস, দুই দিকে হলে মাইনাস মাইনাস, হ্যাঁ এটাও ঠিক আছে, মাইনাস মাইনাস হলে এটাও ঠিক আছে। এরপর হচ্ছে ডি নাম্বার দেখি আমরা, এল প্লাস এল মাইনাস একদিকে, এল প্লাস এল মাইনাস একদিকে হলে প্লাস মাইনাস, হ্যাঁ এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এরপর এটা হচ্ছে এ প্লাস এ মাইনাস একদিকে প্লাস মাইনাস, হ্যাঁ এটাও ঠিক আছে, খেয়াল করিও। বাট আমরা যখন সি নাম্বারে আসবো, তাহলে সি নাম্বারটা একটা জিনিস খেয়াল করো, সি নাম্বার একটা জিনিস হচ্ছে এ প্লাস এল মাইনাস, এ প্লাস এল মাইনাস, তাহলে এটা কয় দিকে? এটা দুই দিকে হলো হয় প্লাস প্লাস হওয়ার কথা, না মাইনাস মাইনাস হওয়ার কথা, হয়ে গেছে প্লাস মাইনাস, হয়ে গেছে প্লাস মাইনাস, তাহলে এটি হতে পারে না। যেহেতু দুই দিকে এ প্লাস এল প্লাস দুই দিকে, তাহলে হয় প্লাস প্লাস হওয়ার কথা, না হলে মাইনাস মাইনাস হওয়ার কথা। তাহলে যদি হয় প্লাস প্লাস হওয়ার কথা, না হয় মাইনাস মাইনাস হওয়ার কথা, তাহলে এটা হতে পারে না। সেজন্য আমার আনসার কোনটা হবে? সি। যারা যারা সঠিক উত্তর দিয়েছ সবাইকে অশেষ ধন্যবাদ। ওকে, আমরা এরপরে আসি, তারপরে কোয়েশ্চেন আসি, সেম একটু আগে যেভাবে করেছি সেভাবে এই প্রশ্নটাও সেম। নিম্নের কোন লেনদেনটি উদ্বৃত্তপত্রের যোগফলকে প্রভাবিত করবে না? আমি চারটা প্যাটার্ন বলেছি, এটা হচ্ছে ফোর্থ প্যাটার্ন যেটা, সেটা। তো আমরা জানি আমাদের হিসাব সমীকরণ হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ও ই, ইকুয়াল টু এল প্লাস ও ই, ইকুয়াল টু এল প্লাস ও ই, এটা হিসাব সমীকরণ। আবার এটা হিসাব সমীকরণ, আবার এটা কিন্তু একটা উদ্বৃত্তপত্র। তাহলে হিসাব সমীকরণ হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন, আর উদ্বৃত্তপত্র হচ্ছে স্টেটমেন্ট এক্সপ্রেশন। তো এখানের মধ্যে এটা হিসাব সমীকরণ, আবার এটা কিন্তু উদ্বৃত্তপত্র, কারণ উদ্বৃত্তপত্র এক পাশে থাকে সম্পদ, অন্য পাশে থাকে দায় এবং মালিকানা সত্ত্ব। তো এক্ষেত্রে মাথায় রাখতে হবে, যখন হিসাব সমীকরণে যখন একদিকের পরিবর্তন হয়, তখন সে পরিবর্তনের সময় উদ্বৃত্তপত্রের যে যোগফলটা থাকে, উদ্বৃত্তপত্রের যে যোগফলটা থাকে, বা মোট সম্পদের যে যোগফল থাকে, মোট সম্পদের যে যোগফল থাকে, সে মোট সম্পদের যোগফলে পরিবর্তন হয় না। উদ্বৃত্তপত্রের যোগফল বা মোট সম্পদের যোগফলে কোনো পরিবর্তন হয় না। আর যখন দুই দিকের পরিবর্তন হয়, যখন দুই দিকের পরিবর্তন হয়, তখন উদ্বৃত্তপত্রের যোগফল বা মোট সম্পদের যোগফলে কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। তার খেয়াল রাখবা, একদিকের পরিবর্তনের সময় উদ্বৃত্তপত্রের যোগফল বা মোট সম্পদের যোগফলে কোনো পরিবর্তন হয় না। দুদিকের পরিবর্তনের সময় উদ্বৃত্তপত্রের যোগফল বা মোট সম্পদের যোগফল কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। এই জিনিসটা যদি এক্সাম্পল না দিই তাহলে বুঝতে পারবা না। আমি দুটি এক্সাম্পল দিই, ইনশাল্লাহ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবা। দেখো, যেমন দেখো
মনে করো, ভালো করে খেয়াল করো, মনে করো এখানে আছে নগদ, এরপরে আছে মনে করো দেনাদার, এরপরে আরো অনেক সম্পদ আছে, আরো অনেক সম্পদ মিলে যোগফল হইল মনে করো 1,00,000 টাকা। ওকে, এরপর এখানে পাওনাদার আছে, আরো অনেক দায় এবং মালিকানা সত্ত্ব আছে, সবগুলা মিলে যোগফল হইল মনে করো 1,00,000 টাকা। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমি দেনাদারের কাছ থেকে 2,000 টাকা আদায় করেছি, দেনাদারের কাছ থেকে 2,000 টাকা আদায় করলে দেনাদার থেকে 2,000 টাকা কমে যাবে, নগদের সাথে 2,000 টাকা প্লাস হবে, দেনাদার থেকে 2,000 টাকা কমে যাবে, নগদের সাথে 2,000 টাকা প্লাস হবে। একবার প্লাস হয়েছে আবার মাইনাস হইলো, এই 1,00,000 টাকার কোনো চেঞ্জ হবে না, এই 1,00,000 টাকার কোনো চেঞ্জ হবে না। তাহলে একদিকের পরিবর্তনের সময় উদ্বৃত্ত পত্রের যে যোগফল, সে যোগফলের কোনো পরিবর্তন হয় না। ক্লিয়ার? এবার দেখো, যদি বিষয়টা এরকম হয়, যদি বিষয়টা যদি এরকম হয় যে এটা হচ্ছে নগদ, এরপর হচ্ছে দেনাদার, যদি বিষয়টা এরকম হয় যে পাওনাদারকে 5,000 টাকা পরিশোধ করা হলো, তার আমরা 5,000 টাকা নগদ থেকে মাইনাস করব, পাওনাদার থেকে আমরা 5,000 টাকা মাইনাস করব। এদিক থেকে যদি 5,000 টাকা চলে যায়, এদিক থেকে যদি 5,000 টাকা চলে যায়, তাহলে এই যোগফল হয়ে যাবে তোমার 95,000, এই যোগফল হয়ে যাবে তোমার 95,000। তখন দুই দিকে যখন চেঞ্জ হয়ে যাবে, তখন উদ্বৃত্ত পত্রের যোগফল কি হয়ে যাচ্ছে? পরিবর্তন হয়ে যাচ্ছে। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। ওকে, তাহলে একদিকের পরিবর্তনের সময় যোগফলের কোনো পরিবর্তন হয় না, দুই দিকের পরিবর্তনের সময় যোগফলের কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। এবার আমরা আমাদের প্রশ্নটা খেয়াল করি। পাওনাদারের কাছ থেকে 500 টাকার পণ্য ক্রয়, পাওনাদারের কাছ থেকে 500 টাকার পণ্য ক্রয়। হ্যাঁ, এখানে একটা কথা আছে, মজুত পণ্য লিপিবদ্ধের জন্য, মজুত পণ্য সংক্রান্ত লেনদেনগুলো লেখার জন্য আধুনিক হিসাব বিজ্ঞানে দুটি পদ্ধতি প্রচলিত আছে। একটাকে বলা হয় কালীন বা কালান্তিক পদ্ধতি, আরটাকে বলা হয় নিত্য বা অবিরত পদ্ধতি। কালীন পদ্ধতি কি আর নিত্য বা অবিরত পদ্ধতি কি, এটা যদি এখন বুঝাতে যাই তাহলে এটা মিনিমাম আধা ঘন্টা লাগবে। টোটাল কনসেপ্টটা বুঝাতে আধা ঘন্টা মিনিমাম সময় লাগবে, একদম ইন ডিটেলস বুঝাতে গেলে। তোমরা হয়তো অনেকে পড়েছো, হ্যাঁ, আমি সঠিক উত্তর দিতে বলো, তারপর সঠিক উত্তর দিও। ঠিক আছে? আমি সঠিক উত্তর যখন দিতে বলবো তারপরে সঠিক উত্তর দিবা আর কি। আগে আমার কথা শুনো। আচ্ছা, তো এখানে কালীন বা কালান্তিক পদ্ধতি, নিত্য বা অবিরত পদ্ধতি। কালীন বা কালান্তিক পদ্ধতির, কালীন বা কালান্তিক পদ্ধতির ইংরেজি হচ্ছে পিরিয়ডিক্যাল মেথড। নিত্য বা অবিরত পদ্ধতির ইংরেজি হচ্ছে পারপেচুয়াল মেথড। একটা হচ্ছে পিরিয়ডিক্যাল মেথড, আরটা কি? পারপেচুয়াল মেথড। কি কালীন বা কালান্তিক পদ্ধতিতে পণ্যকে আমরা যে পণ্য ক্রয় করি ওটাকে আমরা খরচ হিসেবে লিপিবদ্ধ করি। নিত্য বা অবিরত পদ্ধতিতে আমাদের যে পণ্যগুলো থাকে সেই পণ্যগুলোকে আমরা মজুত পণ্য হিসেবে লিপিবদ্ধ করি। যখন আমরা পণ্য কিনি সেটাকে আমরা মজুত পণ্য মানে চলতি সম্পদ হিসেবে লিপিবদ্ধ করি। এটা হচ্ছে বেসিক পার্থক্য। এছাড়া একটু ডিটেলস দেওয়া আছে, এগুলো এখন আমি না বলি। আপাতত এই প্রবলেমটা সলভ করার জন্য এতটুকু মনে রাখো, কালীন বা কালান্তিক পদ্ধতি হচ্ছে অ্যাজ ওয়েল যে পদ্ধতি আমরা করে থাকি ক্লাস 9, 10, 11, 12 তোমরা যে পদ্ধতি করে আসছো সেটা, যেখানে পণ্যকে আমরা খরচ বিবেচনা করি। নিত্য বা অবিরত পদ্ধতিটা হচ্ছে যেখানে পণ্য ক্রয় যেটা সেটাকে খরচ বিবেচনা না করে সম্পদ বিবেচনা করা হয়। এ হচ্ছে কথা। সো এবার আমরা দেখি, পাওনাদারের কাছ থেকে 500 টাকার পণ্য ক্রয়, এক্ষেত্রে মাথায় রাখতে হবে মজুত পণ্য সংক্রান্ত লেনদেনগুলো যখন আমরা করব, মেনলি পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, এই লেনদেনগুলো করার সময় কালীন পদ্ধতিকেও মাথায় রাখতে হবে, অবিরত পদ্ধতিকে মাথায় রাখতে হবে। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো সলভ করতে গেলে দুটাই, একটা মাথা রাখলে হবে না, শুধু কালীন মাথা রাখলে হবে না, অবিরতটাকে মাথা রাখতে হবে। এবার আমরা দেখি পণ্য ক্রয়। তো পণ্য ক্রয় যখন হবে
যদি সেটা কালীন পদ্ধতি হয়, তাহলে কালীন পদ্ধতি হলে জাবেদা কী হবে, ধারে পণ্য ক্রয় করলে ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট, তাহলে ক্রয় ডেবিট ক্রয় করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, পাওনাদার ক্রেডিট হলে দায় বৃদ্ধি পায়। এরপর হচ্ছে অবিরত। অবিরত পদ্ধতিতে হচ্ছে পণ্য ক্রয় করলে আমরা সেটাকে সম্পদ ধরবো, সম্পদ মজুদ পণ্য ডেবিট, পাওনাদার বৃদ্ধি পাবে, তাহলে কি হবে, পাওনাদার যদি বৃদ্ধি পায় তাহলে এল প্লাস। তাহলে এটা হচ্ছে কালীন পদ্ধতিতে, এটা হচ্ছে অবিরত পদ্ধতিতে। কালীন পদ্ধতিতে পণ্যকে খরচ ধরেছি, পণ্য ক্রয়টাকে, আর অবিরত পদ্ধতিতে যে পণ্যগুলো কিনেছি আমার মজুদ পণ্য বাড়ছে, সম্পদ ধরেছি। এই দুটি জিনিস কিন্তু জানা থাকতে হবে। এরপরে আমরা আসি, তারপর হচ্ছে 3,000 টাকা দেয় বিল পরিশোধ করা হলো। তাহলে দেয় বিল যদি আমরা পরিশোধ করি তাহলে এল মাইনাস প্রদেয় বিল ডেবিট, আর নগদ টাকা চলে যাচ্ছে এই মাইনাস। দেনাদারের কাছ থেকে 4,000 টাকা আদায়, দেনাদারের কাছ থেকে 4,000 টাকা আদায় করলে জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। প্রতিষ্ঠান কর্তৃক উত্তোলন, মালিক কর্তৃক উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, ওই মাইনাস সম্পদ হ্রাস পাচ্ছে এই মাইনাস। প্রশ্নটা কি করছে, উদ্বৃত্তপত্রের যোগফল প্রভাবান্বিত হবে না, আমার যোগফল পরিবর্তন হবে না। আমরা জানি একদিকের পরিবর্তনের সময় উদ্বৃত্তপত্রের যোগফল পরিবর্তন হয়ে যায়, হয় না, আর দুদিকের পরিবর্তনের সময় উদ্বৃত্তপত্রের যোগফল কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আমরা একটু খেয়াল করি, এখানে আমরা কিন্তু সোল একটা আনসার পেয়েছি। সোল আনসার মানে এ প্লাস এ মাইনাস, তাহলে এ প্লাস এ মাইনাস একদিকের পরিবর্তন, আমরা কিন্তু আনসার পেয়ে গিয়েছি, এই সি নাম্বার আনসার। বাট আমাদের কিন্তু এখানে আরেকটা অপশন আছে, দেখো যখন আমরা যদি কালীন ধরতাম তখন ও ই মাইনাস এল প্লাস, এটাও কিন্তু একদিক, ও ই মাইনাস এল প্লাস এটা কয় দিক, একদিক। অবিরত হলে এ প্লাস এল প্লাস, এটা কিন্তু আবার দুই দিক। তাহলে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমি যদি কালীন ধরলে তখন কিন্তু দুইটাই উত্তর হয়ে যেত, এটা উত্তর হইতো, এটা উত্তর হইতো। সেজন্য এখানে অবিরত যদি ধরি তখন সেটা দুই দিক হচ্ছে, তাহলে এটাও দুই দিক, এটাও দুই দিক, এটাও দুই দিক, এটা একদিক। এটার কারণে উদ্বৃত্তপত্রের যোগফল কোনো পরিবর্তন হবে না। খেয়াল, আশা করি জিনিসটা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ যারা যারা সঠিক উত্তর দিয়েছো। আমরা নেক্সট কোয়েশ্চেনের মধ্যে আসি। এই টপিকটা আজকে না পড়াই, এই টপিকটা নেক্সটের কোনো একটা ক্লাসে ইনশাল্লাহ পড়াবো। খুবই এক্সক্লুসিভ একটা টেকনিকের মাধ্যমে আমরা আমাদের লাভের হারগুলো পরিবর্তন করি, রেলগাড়ির একটা টেকনিকের মাধ্যমে। তো এটা এখন লিখতে গেলে একটু সময় চলে যাবে। স্যার এতে যদি বিক্রয় থাকতো, এতে বিক্রয় থাকলে তখন বিক্রয়ের সময় একটা বিক্রিত পণ্যের জাবেদা দিতে হইতো, তখন জাবেদাটা কালীনের মধ্যে দুইটা জাবেদা দিতে হয়, বিক্রয়ের জাবেদাও দিতে হয়, বিক্রিত পণ্যের ব্যয় জাবেদা দিতে হয়। একটু বোঝাতে গেলে এই লাইনে এখন যেতে গেলে এগুলো অনেক পড়া, অনেক লাইন বুঝাই দিতে হবে, কালীন বা কালান্তিক পদ্ধতি, নিত্য ব্যবহৃত পদ্ধতি। সেজন্য আপাতত আমাকে আজকের মতন একটু ছুটি দিতে হবে ওই জিনিসটাতে, যে ওটাতে আমি যদি আবার ডিটেলসে যেতে যাই আমাকে ওইটাই আধা ঘন্টার প্লাস বুঝাইতে হবে। সো ওটা বাদ দিয়ে, ওটা আমরা সামনে পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, ওটা আপাতত বাদ দিয়ে, আপাতত শুধু ক্রয় যেটা আছে সেটা দিয়ে শিখো, ঠিক আছে। বিক্রয় যেটা, সেটা হচ্ছে ওখানে দুইটা লেনদেন হবে, তখন বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকতে হবে, একটু ইন ডিটেলস বুঝাইতে হবে। আপাতত এতটুকু ক্রয় যেটা সেটা দিয়ে, আশা করি ওটা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে টোটাল জিনিসটা বুঝাই দিব, তখন প্রত্যেকটা প্রশ্ন ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। আমরা যে টপিকের কথা বলছিলাম, খুবই গুরুত্বপূর্ণ টপিক। ইউনিভার্সিটিতে কয়েকটা সাল ছাড়া বাকি সবগুলোতে কিন্তু এখান থেকে প্রায় প্রশ্ন হয়। এই লাভের হার পরিবর্তন, মুনাফা নির্ণয় করা, বিক্রয়মূল্য নির্ণয় করা, ক্রয়মূল্য নির্ণয় করা, মানে বলা যায় অনেকটা কয়েকটা সাল ছাড়া প্রত্যেকটা বছরই আসছে। সো আমরা যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের পড়ব, তখন যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, আসলে দেখো টপিক আছে 200+, ধরো যতগুলা চ্যাপ্টার আছে ওখানে 200-300 টপিক আছে। 200-300 টপিক থেকে এমন কিছু টপিক আছে যে টপিকগুলো থেকে প্রায় সময় প্রশ্ন হয়। দেখা যাচ্ছে কি এই 20টা টপিক থেকে 4-5টা কোয়েশ্চেন রেগুলারলি থাকে। হ্যাঁ, সে টপিকগুলো আমাদেরকে তো জানতে হবে, আমি
ক্লাস নেওয়ার সময় বলছি তোমাকে যে এই হিসাব সমীকরণ এই জিনিসটা ভালোভাবে দেখবা, টপিকটা ভালোভাবে দেখবা, ঠিক এই টপিকটা একটু ভালোভাবে দেখতে হবে। তোমরা যখন বিগত 35 ইয়ার্সের প্রশ্নগুলো যখন তুমি পড়বা, তুমি নিজে অ্যানালাইসিস করে বুঝতে পারবা যে কি আসলে কোন টপিক থেকে বারবার কোয়েশ্চেন হয়। এর সাথে যখন আমার কথাগুলো যখন যোগ করবা, তুমি জিনিসটা যখন মিলাতে পারবা, ইজি হবে। তো এটা ইউনিভার্সিটির কোয়েশ্চেনগুলো নিয়ে আল্লাহর রহমতে আমাদের তো একটা অ্যানালাইসিস থাকে। সেক্ষেত্রে আমরা স্টুডেন্টদেরকে তো দেখিয়ে দিই যে এই টপিকগুলো একটু ভালো করে পড়ো। তো এখন এই জিনিসটা আজকে আমি মনে করেছিলাম পারবো, বাট আমি শুরু থেকে একটু ধীরে ধীরে পড়াচ্ছিলাম বা প্রবলেম বেশি সলভ করেছি বিদায় এটা একটু আমি এই টপিকটা আমি একটু স্কিপ করি। আমরা আগামী 26-27 তারিখের পরে আমরা হয়তো আরও কিছু ক্লাস আয়োজন করব। এই সপ্তাহব্যাপী ক্লাস শেষ করার পর আমরা আরও কিছু ক্লাসের আয়োজন করব। তখন আমরা এই টপিকটা ইনশাল্লাহ তোমাদেরকে আমি পড়িয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এই প্রশ্নগুলো আপাতত স্কিপ করছি। এটা পড়াই দিই, এটা তোমাদের কাজে লাগবে, এটা তোমাদের কাজ দিবে। এই টপিকটা ভার্সিটি তো দিবেই, এইচএসসিতে ইনশাল্লাহ কাজ দিবে এই টপিকটা। আমরা একটু খেয়াল করি। তো এই টপিকটা পড়ানোর আগে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা জানি চলতি অনুপাত যেটা, সে চলতি অনুপাতের ফর্মুলা হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। আবার আমরা জানি চলতি মূলধন যেটাকে বলা হয় কার্যকরী মূলধন, যেটাকে বলা হয় নিট চলতি সম্পদ। নিট চলতি সম্পদ, তাহলে কি বলা হচ্ছে? চলতি মূলধন, কার্যকরী মূলধন, নিট চলতি সম্পদ, ওয়ার্কিং ক্যাপিটাল। নিট চলতি সম্পদ, তাহলে নিট চলতি সম্পদ মানে এটা না। নিট চলতি সম্পদ মানে চলতি সম্পদ না, বুঝতে হবে। স্টুডেন্ট আসলে ভুল করে ফেলে, নিট চলতি সম্পদ হবে, নিট চলতি সম্পদ নয়, চলতি সম্পদ নো। নিট চলতি সম্পদ মানে হচ্ছে চলতি সম্পদ এবং চলতি মূলধনের ডিফারেন্স। নিট চলতি সম্পদ মানে হচ্ছে চলতি সম্পদ এবং চলতি মূলধনের ডিফারেন্স। নিট সম্পদ মানে সম্পদ না, নিট সম্পদ মানে হচ্ছে সম্পদ এবং দায়ের ডিফারেন্স, তার মানে মালিকানা সত্ত্ব। নিট সম্পদ মানে হচ্ছে মালিকানা সত্ত্ব, নিট চলতি সম্পদ মানে হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল বা কার্যকরী মূলধন বা চলতি মূলধন। তাহলে এখানে আমাদের চলতি মূলধন বা কার্যকরী মূলধন বা নিট চলতি সম্পদ আমরা কীভাবে পাই? সেটা আমরা পাই চলতি সম্পদ থেকে আমরা চলতি দায়টা বাদ দিব। চলতি সম্পদ থেকে আমরা চলতি দায়টা বাদ দিব। এটা তো তোমাদের জানা আছে, তোমরা তো এটা ইন্টারভিউ অনেকবার করেছো। সো এখানের মধ্যে আমি যদি বলি, ধরো আমার একটা রেশিও পেয়েছি আমি 3:2, ধরো আমি একটা রেশিও পেয়েছি, আমরা যদি এখানে রেশিও যদি ধরি, এই যে 5:2 যে রেশিওটা আছে এটা যদি ধরি 5:2, যদি আমরা রেশিওটা যদি ধরি, সো এখানে 5 যেটা, এটা দিয়ে কি বোঝাচ্ছে? 5 যেটা, এটা দিয়ে বোঝাচ্ছে চলতি সম্পদ। 2 যেটা, এটা দিয়ে কি বোঝাচ্ছে? 2 যেটা, এটা দিয়ে বোঝাচ্ছে চলতি দায়। তাহলে এটা চলতি সম্পদ, এমন এটা কি? চলতি দায়। হ্যাঁ, এরপর হচ্ছে তোমার 5 টাকা থেকে 2 টাকা চলে গেলে মাঝখানে যে 3 টাকা, এই 3 টাকাকে বলা হবে চলতি মূলধন। এই 3 টাকা কি বলা হবে? চলতি মূলধন। তাহলে আমি বুঝতে পেরেছি 5 টাকা হচ্ছে সাতমান সামিন, আমি বলেছি, তুমি হয়তোবা খেয়াল করতে পারো নাই, ওই যে মুনাফার হারের টপিকটা আমরা ইনশাল্লাহ সামনের কোনো একটা ক্লাসে সেটা পড়াই দিব, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো। তখন 10% বা 15% তুমি ক্যালকুলেটর ছাড়া কীভাবে ক্যালকুলেশন করবা সেটা সহজ টেকনিকটা ইনশাল্লাহ দেখিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমরা এটা একটু খেয়াল করি। তাহলে 5 টাকা যেটা, সেটা কি? 5 টাকা যেটা, সেটা হচ্ছে চলতি সম্পদ। আর 2 টাকা যেটা, সেটা হচ্ছে চলতি দায়। 5 টাকা থেকে 2 টাকা চলে গেলে মাঝখানে যে 3 টাকা, সেটাকে আমরা কি বলবো? চলতি মূলধন বলবো। আচ্ছা, অকিক নিয়মে একটা শর্টকাট টেকনিক আছে, যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ, যেটা বের করতে হবে সেটা দিয়ে গুণ। কি বলেছি? যেটা দেওয়া থাকে সেটা দিয়ে ভাগ, যেটা বের করতে হয় সেটা দিয়ে গুণ। যেটা দেওয়া থাকে সেটা দিয়ে ভাগ, যেটা বের করতে হয় সেটা দিয়ে গুণ।
মনে থাকবে, যেটা দেওয়া থাকে সেটা দিয়ে ভাগ, যেটা বের করতে হয় সেটা দিয়ে গুণ। এটা হচ্ছে অৌকিক নিয়মের শর্টকাট টেকনিক। এই টেকনিকটা বিভিন্ন ম্যাথের ক্ষেত্রে এই টেকনিকটা কাজে লাগে। ঠিক তদ্রূপে এরকম একটা ম্যাথও এই টেকনিকটা কাজে লাগে। আচ্ছা, আমরা যদি এই প্রশ্নটা যদি খেয়াল করি, নিট চলতি মূলধন 1,80,000 টাকা, নিট চলতি মূলধন 1,80,000 টাকা, দেখো তো কি দেওয়া আছে, নিট চলতি মূলধন দেওয়া আছে। তাহলে নিট চলতি মূলধন দেওয়া আছে, তাহলে নিট চলতি মূলধন দেওয়া আছে মানে 5, এটার মান কি 5 না 2 না 3? অবভিয়াসলি 3। নিট চলতি মূলধনের মান কত? 3। তাহলে আমি কত দিয়ে ভাগ দিব? 3 দিয়ে ভাগ দিব। কত দিয়ে ভাগ দিব? 3 দিয়ে ভাগ দিব। আর আমাকে বের করতে বলেছে দায়, দায়। তার দায়ের মান কত? দায়ের মান 2। তাহলে আমি কত দিয়ে গুণ দিব? 2 দিয়ে গুণ দিব। খুবই সিম্পল, ঠিক আছে? তাহলে যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ, যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ। তাহলে দেওয়া ছিল মূলধন, মূলধনের মান 3, 3 দিয়ে ভাগ। যেটা বের করতে হবে সেটা দিয়ে গুণ। তাহলে বের করতে হচ্ছে দায়, দায়ের মান 2, তাহলে 2 দিয়ে গুণ। আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। ওকে, আমরা এরপরে আসি। ওকে, এরপর দেখো নিট কার্যকরী মূলধন এত, চলতি অনুপাত 5:2 হলে চলতি সম্পদের পরিমাণ কত? আবারও সেম, আমাদেরকে বলেছে 5:2, 5:2। তাহলে 5:2 হলে 5টা কি? 5টা হচ্ছে সম্পদ, চলতি সম্পদ। 2টা কি? 2টা হচ্ছে চলতি দায়। 5টা থেকে 2 টাকা যদি চলে যায়, 5 টাকা থেকে 2 টাকা যদি চলে যায়, মাঝখানে যে 3 টাকা, এই 3 টাকাকে আমরা কি বলবো? এই 3 টাকাকে আমরা চলতি মূলধন বলবো। তাহলে আমাদেরকে দেওয়া আছে কি? আমাদেরকে দেওয়া আছে মূলধন। দেখো ভালো করে, আমাদেরকে দেওয়া আছে কার্যকরী মূলধন দেওয়া আছে। এই যে কার্যকরী মূলধন দেওয়া আছে, এই যে 40,740 যেটা দেওয়া আছে, 40,740 যেটা দেওয়া আছে, এটার মান কত? এটার মান হচ্ছে 3। তাহলে 3 দিয়ে ভাগ, ওই জিনিসটাকে 3 দিয়ে ভাগ। বের করতে বলছে সম্পদ, সম্পদের মান কত? 5। তাহলে 5 দিয়ে গুণ। 3 দিয়ে ভাগ, 5 দিয়ে গুণ। 3 দিয়ে ভাগ। আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই, এটা অ্যাসাইনমেন্ট কাজ করে, যেটা আমি পারছি তাড়াতাড়ি উত্তর দিয়ে, এটা কোনো ডাজন্ট ম্যাটার। কিন্তু আমি প্রশ্ন তো করি নাই যে এটা আনসার সি হবে না ডি হবে, সেটা তো আমি দিই নাই। মজার বিষয় হচ্ছে তোমরা সবাই সামনে ক্যালকুলেটর নিয়ে বসে আছো, হ্যাঁ, অথবা সামনে তো ক্যালকুলেটর নিয়ে বসে থাকার দরকার নাই, মোবাইলে এটাকে মিনিমাইজ করো, ওদিকে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে তাড়াতাড়ি বলে দিছো। হ্যাঁ, এটা তো ক্যালকুলেশন করতে একটু টাইম লাগবে, ক্যালকুলেশন করতে একটু টাইম লাগবে না? ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেটর তো ইউজ করতে পারবেন না, চিটাগং ইউনিভার্সিটি ছাড়া। চিটাগং ইউনিভার্সিটি ছাড়া বাকি কোনো ভার্সিটিতে তো আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না। এবং অ্যাকাউন্টিং তো চিটাগং ইউনিভার্সিটিতে আসে না, অন্যান্য ভার্সিটিতে আসে আর কি, চিটাগং ইউনিভার্সিটি ছাড়া। তাহলে ওখানে তো আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না, সো আপনাকে প্র্যাকটিস করতে হবে ক্যালকুলেটর ছাড়া। তো ইনশাল্লাহ দেখিয়ে দিব সামনে যে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশনগুলো কীভাবে করবা, কিছু সহজ কৌশল দেখিয়ে দিব, যেটা দিয়ে তোমরা ইনশাল্লাহ অবশ্যই পারবা। ওকে, তাহলে আমরা, হ্যাঁ, আমাকে জাস্ট তোমরা কীভাবে আনসার দিবে আমি বলি। আমি নেক্সট যে প্রশ্নগুলো করব, আমাকে একটু প্রশ্নের আনসার দিবা, জাস্ট তোমরা লিখবা এভাবে করে। দেখো তোমরা লিখবা এভাবে যে ভাগ 2 গুণ 3, হ্যাঁ, এভাবে লিখে দিতে পারো, ভাগ 2 গুণ 3। অথবা তোমরা তো বাংলিশে যদি লিখতে চাও, তাহলে বাংলিশ হলো বাংলিশে লিখো, ভাগ 2, তারপরে আরেকজন লিখছো তো মনে হয় বাংলিশে, গুণ গুণ 3, এভাবেও লিখতে পারো। আর বাংলা লিখতে চাইলে এভাবে লিখবা, ভাগ 2 গুণ 3, যেটা তোমার ইচ্ছা সেভাবে লিখবা, কিন্তু আনসার সি বি ডি এগুলো বলার দরকার নাই, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেন থেকে যাই। তাহলে এবার তোমাদের ইয়াটা শুরু হবে। ওকে, এখন থেকে আমি বলবো, আমাকে একটা আনসার দিবা। ক্লাস শুরু করেছিলাম মনে হয় 53 জন দিয়ে, মোস্ট প্রবাবলি, আল্লাহর রহমতে 53 জন সবাই তো আছো, ভেরি গুড। আমি তো মনে করছি সবাই চলে গেছো, আমি একা একা কথা বলতেছি। আমরা তো সচরাচর অনলাইনে কম আসি, হ্যাঁ, তো অনলাইনে কম আসার কারণে একটু অভ্যস্ততা কম আর কি। তো আহ, আহ, আমি মনে করছি আমার সাথে 3 জন আছে, বাকি সবাই পালাইছে এরকম মনে করছি, বাট দেখছি না, 53 জন ছিল, 53 জনে আছো, থ্যাংক ইউ।
তো তোমাদের উপস্থিতি আমাদেরকে ইন্সপায়ার্ড করে আর কি। হ্যাঁ, আচ্ছা, সো আমরা নেক্সট বলবো, আমাকে একটু উত্তর দিতে হবে। বলো এখানে এই প্রশ্নটা কত দিয়ে ভাগ কত দিয়ে গুণ, এই প্রশ্নটা। কত দিয়ে ভাগ কত দিয়ে গুণ? না, আনসার বি সি ডি এগুলো বলা যাবে না, জাস্ট কত দিয়ে ভাগ কত দিয়ে গুণ এটা লিখে, একটু আগে বলেছিলাম তো, কত দিয়ে ভাগ কত দিয়ে গুণ এটা লিখবা, শুধু ভাগ এত গুণ এত এভাবে করে লিখবা, ভাগ এত গুণ এত। তিন দিয়ে ভাগ দুই দিয়ে গুণ। নিপাসউদ্দিন সঠিক উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ প্রথমে। এরপরে রেড চেরি, তিন্নি বড়ুয়া, রাহিস, রাহিত, রেড চেরি, সবাইকে ধন্যবাদ। তিন দিয়ে ভাগ দুই দিয়ে গুণ, এটা বুঝাই দিই। আমাকে এখানে 5:2 দেওয়া আছে, সো 5:2 দেওয়া আছে মানে আমাকে এখানে 5:2 দেওয়া আছে, তাহলে 5:2 দেওয়া আছে মানে 5 হচ্ছে সম্পদ, 2 হচ্ছে দায়, 5 থেকে 2 গেলে মাঝখানে হচ্ছে 3, এই 3 হচ্ছে মূলধন। সো আমাকে কি দেওয়া আছে? মূলধন দেওয়া আছে। মূলধনের মান কত? মূলধনের মান 3, তাহলে 3 দিয়ে ভাগ। দায় বের করতে বলছে, দায়ের মান কত? তাহলে 2 দিয়ে গুণ। এরপর ইফাত নীরা, দেবী, তারপরে আবিদ, তারপর হচ্ছে আবিদ, তারপর হচ্ছে তোমার স্মৃতিনাথ, জাহানারা বেগম, অনামিকা, মরিয়ম জান্নাত রাইকা, তিন্নি বড়ুয়া, সবাইকে সঠিক উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। একজন বলছে স্যার 19 নাম্বারটা বোধহয় ভুল হয়েছে। 19 নাম্বারটা ভুল হয়েছে, ভুল তো হওয়ার কথা না। আচ্ছা দেখি আমি, ফাইভ ইস টু টু, তাহলে 5:2, তাহলে এখানে 5টা কি? 5টা হচ্ছে চলতি সম্পদ, 2টা কি? 2টা হচ্ছে চলতি দায়। এরপর হচ্ছে এই 5 থেকে 2 যদি চলে যায়, মাঝখানে হচ্ছে 3, এই 3কে বলা হবে চলতি মূলধন, এই 3কে বলা হবে চলতি মূলধন। সো আমাদেরকে এখন কি দেওয়া আছে আমরা দেখি। আমাদেরকে এখানে কার্যকরী মূলধন দেওয়া আছে 40,740, তাহলে 40,740 যেটা দেওয়া আছে, এটার মান কত? এটার মান 3, তাহলে আমি 40,740কে কত দিয়ে ভাগ দিব? 3 দিয়ে ভাগ দিব। বের করতে বলছে সম্পদ, সম্পদের মান কত? 5, তাহলে আমি 5 দিয়ে কি করব? গুণ করব। 3 দিয়ে ভাগ দিব, 5 দিয়ে গুণ করব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা এরপরে দেখি। আচ্ছা স্যার, ক্যালকুলেটর ছাড়া 20 নাম্বারটা কিভাবে করব? নিফাসউদ্দিন বলেছে, ওকে দেখিয়ে দিই। যদি বা ক্যালকুলেটার ক্যালকুলেশন যেটা, ক্যালকুলেটর ছাড়া পার্সেন্ট কীভাবে বের করবা, ক্যালকুলেটর ছাড়া ভগ্নাংশের কাজগুলো কীভাবে সহজভাবে করবা, খুব শর্টলি করতে পারবা, সেগুলো ইনশাল্লাহ আমরা শিখবো। হ্যাঁ, এগুলো আমরা শিখবো। আচ্ছা আপাতত এটা দেখিয়ে দিই। যেমন যে 1,80,000 টাকা আছে, দেখো ক্যালকুলেটর ছাড়া কীভাবে করবো। 1,80,000 যেটা আছে, এটাকে আমি কত দিয়ে ভাগ দিয়েছিলাম? 3 দিয়ে ভাগ দিয়েছিলাম, 3, সরি, এটাকে আমি 3 দিয়ে ভাগ দিয়েছিলাম, তাহলে আমি 3 দিয়ে ভাগ, আর কত দিয়ে গুণ? দায়, দায় হচ্ছে 2, 2 দিয়ে গুণ। তো ক্যালকুলেশন কীভাবে করবা? ক্যালকুলেশন কীভাবে করবা? 3, তাহলে কাটো, এটা 6, 3, 6, 18, তাহলে কত হয়? 60,000। তাহলে 60,000 এবং 2 দিয়ে গুণ দিলে কত হবে? 1,20,000। এরকম কাটাকাটি করতে হবে আর কি, ঠিক আছে? এভাবে কাটাকাটি করতে হবে। আচ্ছা, আমি লাস্ট আরেকটা ম্যাথ দেখিয়ে দিই এই প্যাটার্নের। আচ্ছা আমাকে একটু বলো, হ্যাঁ বলো তো দেখি, এই অঙ্কের মধ্যে কত দিয়ে ভাগ কত দিয়ে গুণ?
21 নম্বর অঙ্কটা। কত দিয়ে ভাগ, কত দিয়ে গুণ? বলো, সেম বললে হবে না, সেম বললে হবে না, ওটা বলতে হবে কত ভাগ কত গুণ কত, সেটা বলতে হবে। রাহি প্রথমে সঠিক উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। হ্যাঁ, যেহেতু মূলধন দেওয়া আছে, মূলধনের মান 3, দেখেন এখানে 5টা কি, 5টা হচ্ছে সম্পদ, 2টা কি, 2টা হচ্ছে দায়, তাহলে 5 থেকে 2 চলে গেলে মাঝখানে 3, তাহলে 3 হচ্ছে মূলধন, তাহলে 3 দিয়ে ভাগ, কত দিয়ে গুণ, 2 দিয়ে গুণ। রাহি প্রথমে উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ, স্পেশাল ধন্যবাদ আর কি, 2টা ধন্যবাদ আছে, একটা হচ্ছে স্পেশাল ধন্যবাদ আর একটা হচ্ছে জেনারেল ধন্যবাদ। সো স্পেশাল ধন্যবাদটা পেয়েছে রাহি, পাশাপাশি রেড চেরি, নিপস, ইফাত নিরাজ, সাতমান, মরিয়ম, জান্নাত, রাইকাস, সাথী, স্মৃতিনাথ, জাহানারা বেগম, তিন্নি বড়ুয়া, প্রীতিকা দে, সবাই সঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ, সবাই সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো এবং খুব দ্রুত অঙ্কগুলো করতে পারছো। আমরা 22 নাম্বারটা দেখি, বলো 22 নাম্বার কত? 22 নাম্বার যদি চলতি সম্পদ বের করতে হয়, একটাই বলো আগে, যদি চলতি সম্পদ বের করতে হয় কত দিয়ে ভাগ কত দিয়ে গুণ, আগে এটা বলো। চলতি সম্পদ যদি বের করতে হয় কত দিয়ে ভাগ কত দিয়ে গুণ? চলতি সম্পদ বের করতে হলে কত দিয়ে ভাগ কত দিয়ে গুণ? রাহি প্রথমে সঠিক উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ, 3 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ। পাশাপাশি রেড চেরি, সাতমান, তারপরে হচ্ছে ইফাত নিরা, স্মৃতিনাথ, আশরাফ হুসাইন, আবিদ, তারপরে হচ্ছে মরিয়ম জান্নাত রাইকা, জাহানারা বেগম, তারপরে হচ্ছে তিন্নি বড়ুয়া, সবাই সঠিক উত্তর দিয়েছ, ধন্যবাদ সবাইকে। আর স্পেশাল থ্যাংক ইউ রাহি। আর চলে দায় হলে কত হবে? 3 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ। আশা করি বুঝতে পেরেছ। তারপরে আমরা আসি, বলো কত দিয়ে ভাগ কত দিয়ে গুণ? 23 নাম্বার, কত দিয়ে ভাগ কত দিয়ে গুণ? কত দিয়ে ভাগ কত দিয়ে গুণ? 23 নাম্বার, রেড চেরি প্রথমে সঠিক উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ, প্রথমে সঠিক উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা একটু খেয়াল করি আমাদেরকে এখানে কি দেওয়া আছে, আমাদেরকে এখানে 7:3 দেওয়া আছে। সো 7টা এখানে কি, 7টা এখানে চলতি সম্পদ, আর 3টা হচ্ছে চলতি দায়, ওকে। আর এখানে হচ্ছে 7 থেকে 3 যদি চলে যায়, মাঝখানে যে 4, সে মাঝখানে 4 হচ্ছে চলতি মূলধন। সো আমাদেরকে কি দেওয়া আছে, আমাদেরকে মূলধন দেওয়া আছে, তাহলে মূলধনের মান কত? মূলধনের মান 4, 4 দিয়ে ভাগ, সম্পদ বের করতে বলছে, সম্পদের মান 7, তাহলে 7 দিয়ে গুণ, 4 দিয়ে ভাগ 7 দিয়ে গুণ, 4 দিয়ে ভাগ 7 দিয়ে গুণ। রেড চেরি তোমাকে বিশেষ ধন্যবাদ, স্পেশাল থ্যাংক ইউ। নিফাস, আশরাফ, তারপরে হচ্ছে আবিদ, রাহি, তারপরে হচ্ছে সাতমান, আহমেদ জামান,
প্রীতিকা দেই, ইফাত নীরা, অনামিকা সেন, মরিয়ম জান্নাত, জাহানারা বেগম, সেলিনা আক্তার, স্মৃতিনাথ, তিন্নি বড়ুয়া, আর একটা অ্যারাবিক নাম দেওয়া আছে, তা অ্যারাবিক নাম যেটা অ্যারাবিক নাম যেটা দেওয়া আছে ওই ওকেও স্পেশাল থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আনসার। আচ্ছা, আমি লাস্ট এরপরে যাই। এটা বলো, কত দিয়ে ভাগ কত দিয়ে গুণ? 24 নাম্বার 24 কত দিয়ে ভাগ কত দিয়ে গুণ? 24 নাম্বারটা কত দিয়ে ভাগ কত দিয়ে গুণ? রেড চেরি, তোমাকে সঠিক উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। 5 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, স্পেশাল থ্যাংক ইউ তোমাকে। আমাদের এখানে সম্পদ দেওয়া আছে, সম্পদের মান 5, তাহলে 5 দিয়ে ভাগ, মূলধন বের করতে বলছে, মূলধন হচ্ছে মাঝখানের ডিফারেন্স 3 দিয়ে গুণ। পাশাপাশি আশরাফ, বিনতিয়া চৌধুরী, রাহি, নিফাস, তন্ময় দাস, ইফাত নীরা, অনামিকা সেন, তাহমিদ, মরিয়ম জান্নাত রাইকা, জাহানারা বেগম, প্রীতিকা দেই, সবাই সঠিক উত্তর দেওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ। ওকে, আমরা তাহলে নেক্সটে যাই। কত দিয়ে ভাগ কত দিয়ে গুণ? 25। তুমি আগে দিয়েছিলা বিনতিয়া চৌধুরী? স্যার আমি আগে দিয়েছিলাম। না তুমি আগে দাও না তো, দেখো কমেন্টে দেখো, রেড চেরি আগে দিয়েছে। আচ্ছা এখন দাও, এটা 25টা দাও। নিফাস উদ্দিন, সঠিক উত্তর দেওয়ার জন্য, প্রথমে উত্তর দেওয়ার জন্য স্পেশাল থ্যাংক ইউ তোমাকে। আমাদের এখানে দেওয়া আছে 3:1, সো 3:1 দেওয়া আছে, 3:1, তাহলে এখানে 3 হচ্ছে সম্পদ, 1 হচ্ছে দায়। ওকে, আর 3 থেকে 1 চলে গেলে মাঝখানে যে 2, সে 2 হচ্ছে মূলধন, সে 2 হচ্ছে মূলধন। সো আমাদেরকে এখানে কি দেওয়া আছে? আমাদেরকে এখানে মূলধন দেওয়া আছে। মূলধনের মান কত? মূলধন কত? অ্যামাউন্ট কত? 45,000। সো আমরা 45,000কে কত দিয়ে ভাগ দিব? 45,000কে আমরা 2 দিয়ে ভাগ দিব। বের করতে বলছে সম্পদ, সম্পদের মান হচ্ছে 3 দিয়ে গুণ দিব। নিফাস উদ্দিন প্রথমে সঠিক উত্তর দিয়েছে, এরপরে অন্যান্যরা সঠিক উত্তর দিয়েছে। এটা হচ্ছে আশরাফ, মোহাম্মদ আবিদ, তারপর হচ্ছে রেড চেরি, ইফাত নীরা, তারপরে হচ্ছে আবিদ, প্রীতিকা আহমেদ, জাহানারা বেগম, বিনতিয়া চৌধুরী, মরিয়ম জান্নাত, তারপর হচ্ছে সাথী, তিন্নি বড়ুয়া, এরপর হচ্ছে স্মৃতিনাথ। সবাইকে সঠিক উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ। না হ্যাঁ, কোয়েশ্চেন প্যাটার্নস বুঝাই দিচ্ছি, পাশাপাশি সলভ করে দিচ্ছি আর কি। তোমাদের পার্টিসিপেশন নিচ্ছিলাম। শুরু থেকে তো প্রত্যেকটা তো কোয়েশ্চেন প্যাটার্নসে বুঝাইছি, ঠিক না? শুরু থেকে তো প্রত্যেকটা কোয়েশ্চেন প্যাটার্নসে বুঝাইলাম। আচ্ছা,
শুরুতে তো কোয়েশ্চেন প্যাটার্ন বুঝাইলাম, আমরা তো আরও কয়েকটা ক্লাস দিতে হবে টোটাল আরও কিছু টপিক বোঝানোর জন্য। ঠিক আছে, তাহলে আজকের মতোই এতটুকুই। সবাই ভালো থাকবা। আর কারো কোনো কোয়েশ্চেন যদি থাকে আমাদের যে অফিসিয়াল নাম্বারটা আছে সেই অফিসিয়াল নাম্বারে সবাই যোগাযোগ করবা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।